ক্লাস 12 আজকে আমরা যে কবিতাটা পড়বো আমাদের সেকেন্ড পোয়েম, তাই তো? কবিতার নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে কবিতার নাম কি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই কবিতাটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে এই কবিতাটা পড়তে ভালো লাগবে আমাদের কেন। কবিতা নিশ্চয়ই ভালো লাগাটা প্রয়োজন, তার থেকে বড় জিনিস হচ্ছে কবিতাটাকে ভালো লাগানো প্রয়োজন, সেটা পারতে হবে। আমি যেটা সবসময় তোমাদের জন্য ট্রাই করি। আচ্ছা, তোমরা আমাকে প্রশ্নের উত্তর দেবে, আমি যা প্রশ্ন করব। তোমরা কখনো যুদ্ধকে সামনে থেকে দেখেছো? ফিল্মে দেখেছো? হ্যাঁ, ওটা যুদ্ধে নামে লোকে এবং ওই যুদ্ধে জীবনটা শেষ হয়, এই যুদ্ধেও হয়। তা যুদ্ধকে কখনো সামনে থেকে দেখোনি। একটা সিচুয়েশন ধরো, আমি বলি তোমাদেরকে। দেখো, যখন একজন আর্মি বা একজন সোলজার যখন দেশের জন্য মোটিভেটেড থাকে সব সময়, যখন ওই বর্ডারে সে লড়াই করতে যায়, তখন তার পরিবার কিন্তু তার ওই ব্যাটালিয়ান, তার ওই টিম, তার ওই ফেলো সোলজার্সরা, ওদের সঙ্গেই থাকা, ওদের সঙ্গেই জীবন। এবং আর্মিতে বলা হয় যে ইউ নেভার লিভ ইয়োর ফ্রেন্ডস বিহাইন্ড। তুমি তোমার বন্ধুকে পিছনে রেখে আসতে পারবে না, ওয়েদার হি ইজ ইনজিওর্ড অর অ্যালাইভ অর ডেড, যাই হোক। তো ওরাই পরিবার তার কাছে। তার সঙ্গে সকালে চা খেলে সিচুয়েশনটাকে ফিল করবে, এখান থেকে শুনবে। এবং বন্ধুটি তোমায় জানালো, জানিস তো, এবার ছুটিতে বাড়িতে গিয়ে মেয়েটার মুখ প্রথমবারের জন্য দেখব। কালকে খবর এসছে আমার নাকি একটা ফুটফুটে মেয়ে হয়েছে, এবার যাব। বন্ধু, আচ্ছা বলতো মেয়ের নামটা কি রাখা যায়? পাশের বন্ধু বলছে, এক কাজ কর, তুই মেয়ের নাম না তোর নাম আর তোর মিসেসের নাম এক জায়গায় করে রাখ। তা তোরা বন্ধুরা মিলে বিরাট করে ডিসকাস করে নাম রাখলো। বলছে, এই এক কাজ করিস, আমার তরফ থেকে কিন্তু আমাদের ফুটফুটে ভাইজির জন্য কিছু নিয়ে যাস। পরের দিন সকালবেলায় ওই বন্ধুটি দেখছে যে এই বন্ধুটির মৃতদেহ ক্যাম্পে ফিরছে। যে বন্ধুটির বন্ধু ছিল তার কি ফিলিং হতে পারে সেটা জানতেই কবিতাটা পড়তে হবে। ওই বন্ধুটা একবারও কিন্তু নিজের প্রাণকে উৎসর্গ করতে দুবার ভাবেনি, কারণ ওর থেকে, ওর কাছে, ওর সন্তান থেকেও এর মায়ের, ওর মা মানে দেশ মা মৃত্তিকাকে রক্ষা করাটাই আমাদের কাজ এবং ওদের দায়িত্ব, ওদের কর্তব্য। ওদের প্রতিটা রক্ত আমাদের এই মা মৃত্তিকার জন্য, এই দেশ মায়ের জন্য, তাই না? একটা সৈনিক বা একটা যুদ্ধ কখনো কি ভালো কিছু নিয়ে আসতে পারে? দেখো তো, যুদ্ধ মানে কি ভালো করে বুঝবে। দুটো পাওয়ারফুল পলিটিক্যাল লিডার্স, তাই না, তাদের মতানৈক্যের ফলে ইনোসেন্ট লাইফসগুলোর বিসর্জন, তাই না? ধরো ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর লড়াই হলো, আলটিমেট লড়াই তো ওদের সাথে এদের। এই সৈনিকগুলো তো একে অপরকে চেনে না, জানে না। এরা তো দুজনেই সার্ভিস দিতে এসছে, এরা নিজে মারামারি করছে, ওদের কিন্তু কিছু হবে না। কিছু হবে? ক্ষতি হবে কার? এদের। একটা দেশে বা একটা জায়গায় যুদ্ধ হলে, যেই জায়গাটায় যুদ্ধ হয় সেই জায়গায় আগামী কয়েক বছরে কোনো চাষাবাদ করা যায় না। আগামী কয়েক বছরে মানুষ ঠিকঠাক করে নিঃশ্বাস নিতে পারে না, এত বারুদের গন্ধ। যুদ্ধ সব সময় ক্ষতিটাই ডেকে নিয়ে এসছে। এই ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, কত ছোট ছোট বাচ্চা, তুই ভাবো তো, গুলি করে বাচ্চাটার হাত ফেলে দিয়েছে, বাবা ভাবে নিয়ে যাচ্ছে হাসপাতালে, বাবা নিয়ে যাচ্ছে, বাবাকেও গুলি করে মেরে দিয়েছে রাশিয়া। একই রকম ভাবে ইউক্রেনের অনেক লোক হয়তো রাশিয়াকে মেরেছে। তাহলে আলটিমেট যুদ্ধের কি কোনো লাভ হয়? ওই বাচ্চাটি কিছু বোঝে? ওই বাবাটা কি কিছু বোঝে? তাই না? সব ক্ষমতা প্রদর্শন আর কিচ্ছু না। এই যুদ্ধ যে সত্যি একটা নিছক জিনিস, একটা ফিউটাইল জিনিস, ফিউটিলিটি অফ ওয়ার, এটা বুঝতে হবে। যিনি লিখেছেন তার নাম আর্থার রিমবার্ড। তার নাম কি? বানানটা দেখবে ARTHURRIMBAUD। তাহলে কবিতা পড়তে এখন ভালো লাগবে, কবিতা পড়তে
এখন ভালো লাগবে বিকজ ইউ ক্যান নাও ফিল ইট, তাই না? ফিল করতে পারবা। আচ্ছা, তার পুরো নাম জিন নিকোলাস আর্থার রিমব্যান্ড। তিনি একজন মূলত তিনি একজন ফ্রান্সের রাইটার এবং এটা একটা ইটালিয়ান সনেট। এটা কোথাকার সনেট? ইটালিয়ান সনেট। ও বন্ধু, কি সনেট? ইটালিয়ান সনেট। এবং আমাদের যিনি লেখক বা কবি, লেখক তো নয়, কবি, পোয়েট, তার নাম আর্থার রিমব্যান্ড, তার পুরো নাম জিন নিকোলাস আর্থার রিমব্যান্ড। কখনোই পুরো নামটা মুখস্থ করবে না এবং ব্রড কোশ্চেনে লিখবে না। এসএকিউতে দিতে পারে পরীক্ষায় যে দ্য ফুল নেম বা অরিজিনাল নেম অফ দ্য পোয়েট ইজ, তখন জিন বানানো মুখস্থ করতে হবে, নিকোলাস বানানো জানতে হবে, আর্থার বানানো জানতে হবে, এবং ভুল কোথায় হবে? লিখে দেবে আর্থার রিমব্যান্ড, কিন্তু উত্তরে হবে কি? রিমব্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার তার জন্ম 1854 সালে, তার মৃত্যু 1891। তিনি কিন্তু একজন ডাচ কলোনিয়ান, আমি বলবো তিনি একজন আর্মি ছিলেন। তিনি ডাচ কলোনিয়ান আর্মিতে ছিলেন। কোথাকার আর্মি ছিলেন? ডাচ, DUTCH, কলোনিয়াল আর্মিতে তিনি ছিলেন। তাহলে হি হিমসেলফ ওয়াজ আ সোলজার। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই সময় তিনি কিন্তু ছিলেন ওইখানে। ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়া বিশ্বযুদ্ধ মানে তো সবার সাথেই হয়েছিল, সেই সময় তিনি ছিলেন। যুদ্ধের কি ভয়াবহতা হি উইটনেসড ফ্রম ভেরি ক্লোজ, খুব কাছ থেকে তিনি যুদ্ধের এই ভয়াবহতাটাকে দেখেছেন। ওয়াজ আ ফ্রেঞ্চ পোয়েম ফ্রম দ্য 19th century. He started writing poetry even before he reached his teens. He stopped writing poetry at the age of 19. আচ্ছা, আবারও বলি, তাহলে তিনি, এটা একটা ফ্রেঞ্চ বা ফরাসি ভাষায় লেখা কবিতা, এবং তিনি কবিতা লেখা শুরু করে মাত্র 7 বছর বয়সে। যখনই তিনি খুব ছোট ছিলেন, তা মাত্র 19 বছর বয়সে তিনি কবিতা লেখা ছেড়ে দেয়। তিনি মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধের যে ভয়াবহতাটাকে খুব সামনে থেকে লক্ষ্য করেছিলেন, সেটা এখানে বলা রয়েছে। এই কবিতার আসল নামটা কি? একটা ফরাসি নাম থাকবে, তার নাম দেখো, লে ডরমিউর লে ভাল। লে ডরমিউর লে ভাল, বানানটা দেখবে LELI, লে ডরমিউর MEUR, লে ডরমিউর লে ভাল। এটা যদি খুব রেগে যাও, কাউকে বললে ভাববে গালাগাল দিচ্ছ। লে ডরমিউর লে ভাল, খুব রেগে গেলে এটা বলবা। পড়াশোনাও হলো, মনের গাড়িটাও বেরোলো। এটা লে ডরমিউর লে ভাল, সাবধানে ভালটা বলবার সময়। এবার was included in his collection of poetry called Poesis, POESIS। তাহলে এইটা কোথা থেকে নেওয়া? এই পোয়েসিস নামক কালেকশন অফ পোয়েমস, মানে এটা কাব্যগ্রন্থ মূলত, সেখান থেকে এইটা, আর এটার ইংরেজি নাম ট্রান্সলেট করে করা হয়েছে এইটা। তাহলে কি কি জানলাম? প্রথমত জিন নিকোলাস আর্থার রিমব্যান্ড, তার পুরো নাম। ফ্রেঞ্চ কবিতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। আর জানতে পেরেছি এর অরিজিনাল নাম, এটার মূল কাব্যগ্রন্থের নাম জানতে পারলাম। আমরা কবিতার মূল বক্তব্য এখন পড়বো না, একদম শেষে পড়বো। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass, and from the mountain top streams the sun's rays, they fill the hollow full of light. এরকমই পড়বো আমরা প্রথম 4টে লাইন। ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি বলেছে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই একটা উপত্যকা, ভালো করে বুঝবে, ছবি না এঁকে বুঝতে পারবে না। অ্যাসলিপ মানে শুয়ে আছে, ঘুমন্ত। এই অ্যাসলিপ একটা অ্যাডভার্ব, ঘুমন্ত। কে কোথায় আছে? উপত্যকায়। তাহলে কি বলেছে? একটা ছোট, স্মল গ্রিন ভ্যালি। গ্রিন মানে কি? সবুজ। তাহলে এই যে ভ্যালিটা, এই ভ্যালিটা কেমন? গ্রিন। তার সঙ্গে আরো একটা অ্যাডজেক্টিভ আছে, স্মল। স্মল গ্রিন ভ্যালি। ওয়্যার আ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা ছোট্ট নদী বয়ে চলে। তার নদী, এই নদীটা কেমন? স্লো। ঠিক আছে? আ স্লো স্ট্রিম ফ্লোজ and leaves long strands of silver on the bright grass। ভালো করে বুঝবে,
লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। ভালো করে বুঝবে কিন্তু এই জায়গাটা, এই কবিতার সবচেয়ে কঠিন লাইন এইটা, এবং এটা যদি বুঝতে পারো কবিতা তোমার কাছে হাতের মুঠোয়। লিভস মানে কি? ত্যাগ করা, ছেড়ে রাখা। আচ্ছা ধরো একটা মেয়েকে দেখলে তুমি, ভালো করে বুঝবে, এই মেয়েটার অনেক চুলের মধ্যে একটা স্ট্রিপস করা রয়েছে, কি একটা চুলকে এরকম গোল্ডেন করে রেখে দিয়েছে, বা একটা চুলকে মেয়েটা একটু অন্য কালার করেছে, তাহলে সেইটাই তো চোখে পড়বে। অনেকে করে না, স্ট্রিপস করে। এটা বুঝতে পেরেছো? এবার এটা বুঝতে পারবে। বলেছে লিভস ছেড়ে রেখেছে, লং স্ট্র্যান্ডস অফ সিলভার। স্ট্র্যান্ডস মানে পাকানো। এই নদীটা তো এইভাবে যাচ্ছে না, সেটা কেমন লাগছে? সিলভার, একটা রূপলি বর্ণ। কোথায়? অন দ্য ব্রাইট গ্রাস। এই এটাতে এরপরে তো দেখো সবুজ ঘাস আছে না, তা সবুজ ঘাসের ওপরে একটা রূপলি কোনো পাকানো জিনিস যেন কেউ ছেড়ে রেখে গেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে নদীটার বর্ণনা করছেন কত সুন্দর করে। যেমন আমাদের চুল যদি আমরা এখান দিয়ে দেখা গেল অনেক মেয়ের একটা ছোট্ট করে একটা গোল্ডেন কালার করে দিল, ওটা চোখে পড়বে। ঠিক সেইটাকেই বলা হচ্ছে। এইটা আমার এই চিত্রকুশলতায় কেউ মনোযোগ দেবে না, আমি অনেকবার পুরস্কার পেতে পেতে পাইনি। ফ্রম দ্য মাউন্টেন টপ। এবার দেখো ঠিক এই জায়গাটা একটা পাহাড় আছে, ঠিক ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানরাইজ। দেখো এই স্ট্রিম মানে নদী, কিন্তু এইখানে এই স্ট্রিম মানে পড়ছে, তাহলে সূর্যের আলোটা এখান থেকে পড়ছে, কোথায় পড়বে? এই উপত্যকায় পড়বে, তাই তো বন্ধুরা? আচ্ছা, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এবং এই আলোটা পড়ে এই ফাঁকা জায়গাটাকে কি করছে? সম্পূর্ণ আলোকিত করছে। ক্লিয়ার? এই চারটে লাইন, কিছুই নেই। এই ছবিটা বোঝো তাহলে, একটা ছোট্ট সবুজ উপত্যকা, যার উপর দিয়ে একটা ধীর গতি সম্পন্ন নদী বয়ে চলেছে, যেই নদীটাকে মনে হচ্ছে যেন কোনো রূপলি কোনো কিছু কেউ ছেড়ে রেখে গেছে সুন্দর ঝলমলে ঘাসের ওপরে। আর এই ঝলমল কেন করছে ঘাসগুলো, কেন এইটা রূপলি করছে? বিকজ ফ্রম দ্য মাউন্টেন টপ সান রেজ আর স্ট্রিমিং, সূর্যের আলোগুলো পড়ছে। ক্লিয়ার করতে পেরেছি? আশা করছি পেরেছি। এবার আসো, এইবার তাহলে প্রথম চার লাইনে আমরা কি কোথাও কোনো যুদ্ধের খবর পেয়েছি? পাইনি। আচ্ছা, আর সোলজার, এখানে একটা সৈনিকের পরিচয় পেলাম, ভেরি ইয়াং। একটা সৈনিক সবসময় তার বয়স অল্প হয়, 18 থেকে 40। এই যৌবনটাকে সরকার কিনে নেয় ইমোশনালি তোমার কাছ থেকে। সৈনিক যখন বুড়ো হয়ে যাবে সরকার তাকে রাখবে না। 18 থেকে 40 তাকে কিনে নেওয়া হবে, 18 থেকে 40 কিনে নেবে, ভেরি ইয়াং। আর পুলিশও তাই। জাস্ট লুক অ্যাট আ সোলজার and look at a police, you can feel the difference. গোপাল ভাড়ার মন্ত্রী, very young, lies open mouth। তবে হ্যাঁ, এখনো কিছু কিছু পুলিশ যারা প্রচন্ড ফিট, তারা নিজেকে রাখে না। অবশ্যই কিছু তো পুলিশ অফিসার রয়েছে যারা সত্যি খুব ফিট। আচ্ছা, a soldier very young lies open mouth। একটা সৈনিক খুবই অল্প বয়সের, তিনি হা করে শুয়ে আছে। হা করে মানুষ কখন ঘুমায়? এখন বলবো না, অনেকে আছে এমনিতেও হা করে ঘুমায়। তাহলে একটা সৈনিক, এই উপত্যকা একটা সৈনিক শুয়ে আছে। দুঃখের কথা তোমরা হাসছো, শুয়ে আছে। Asleep, ও ঘুমন্ত। Stretched, sorry, a pillow made of fern beneath his head। আচ্ছা, এই উপত্যকাটা তার কাছে তার মা না? স্কুল থেকে বাড়ি ফিরলি খুব ক্লান্ত, হঠাৎ করে বিছানায় শুয়ে রইলি, ঘুম থেকে উঠে দেখলি তোর মাথার নিচে একটা বালিশ আছে। কে দিয়ে গেছে? মা। মায়ের কোলটা আমাদের কাছে কি বালিশ, সব থেকে আরাম বালিশ। তাহলে এই জায়গায় কি বলেছে দেখো, আ পিলো, একটা বালিশ, মেড অফ ফার্ন, ফার্ন ঘাস দিয়ে তৈরি একটা বালিশ। বিনিথ হিজ হেড, বিনিথ মানে নিচে, তার মাথার নিচে আছে। তাহলে বালিশটা কি দিয়ে তৈরি? ফার্ন ঘাস দিয়ে তৈরি।
অ্যাসলিপ, ও কিন্তু ঘুমন্ত অবস্থায় রয়েছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডার গ্রোথ। আচ্ছা, মা চাইবে তার সন্তানের বিছানাটা নরম হোক, তাহলে হাতটা ছড়িয়ে আছে। হেভি, হেভি মানে ঘন, আন্ডার গ্রোথ মানে ঝোপ, ঝোপঝাড়ে হাতটা ছড়িয়ে আছে, মানে শক্ত জায়গায় নেই। কিন্তু পেল ইন হিজ ওয়ার্ম, সূর্যের তাপটা পড়ছে না, সেই তাপে ও কিরকম ফ্যাকাশে মতন হয়ে গেছে, হয় না রোদে পুড়ে ফ্যাকাশে হয়ে যায়। গ্রিন সানশোকড বেড, আর ওই বিছানাটা কেমন সবুজ, সানশোকড, সৌরসিক্ত। মানে কি, এই যে বিছানাটা, এই যে উপত্যকা, তার পাশে কে বয়ে যাচ্ছে, তাই এটা তো ভেজা থাকার কথা না। ছোটবেলায় বহু রাত তোমার মা জেগে থাকতো যাতে করে তুমি বিছানায় হিসু না করে ওই হিসুর ওপরে শুয়ে থাকো। প্রত্যেক মুহূর্তে মা কাঁথা চেঞ্জ করতেন, ন্যাপি চেঞ্জ করতেন। এই মা খুব কনসার্ন যে আমার ছেলে যেখানে শুয়ে আছে যেন সেই জায়গাটা শুকনো থাকে, তাই সূর্যের আলোয় সেটাকে ভিজিয়ে নিয়েছে, মানে শুকিয়ে নিয়েছে। বিছানাটা কেমন, গ্রিন এন্ড সানশোকড। His feet among the flowers, তার পাগুলো কোথায়, এখানে অনেকগুলো ফুল আছে, এখানে অনেকগুলো ফুল আছে, তার পাগুলো ফুলের মধ্যে। আচ্ছা, পায়ের কাছে মানুষ ফুল কখন দেয় পরে বলবো। He sleeps, সে শুয়ে আছে। His smile, তার হাসিটা, is like an infant, যেন কোনো শিশুর মতন। ইনফ্যান্ট মানে শিশু। কিসে পড়িস, ইনফ্যানে পড়ি, ওটা ইনফ্যান্টস হয়। কি হয়, ইনফ্যান্টস। জেন্টল, খুব কোমল। উইদাউট গুইল, গুইল মানে কি, চালাকি, কপটতা। গুইল মানে কানিং, লিখবে, গুইল মানে কানিং, চালাকি বা কপটতা, তাই না? কোনো চালাকি নেই তার হাসির মধ্যে। মানুষের হাসি অনেক রকম হয় না, হ্যাঁ, একরকম হাসি, আবার একরকম হ্যাঁ, কত রকম হাসি হয়। চালাকির হাসিও কিন্তু চালাকি হাসি, ও হাসির মধ্যে কোনো কপটতা নেই, চালাকি নেই, সহজ সরল, শিশুদের মতন। শিশুদের কি ভাবেও না আমার দাঁত আছে কি নেই। এই বড়দের দাঁত নিয়ে বড়রা খুব ভাবে, হাসলে কি দাঁত দেখা যাবে, যদি এই পাশের দাঁতটা কোনো প্রকারে পড়ে যায় ওইভাবে আসে, এভাবে আসে, চেষ্টা করে ওই দাঁতটাকে লুকিয়ে রাখা, যার সামনেরটা নেই চেষ্টা করে দাঁতটা না দেখা যায়, তাই না? বা বাচ্চারা কে তো ভাবে, কারণ ওরা জেন্টল তো, ওরা বোঝে না, ওরা যেভাবে আসে ভালো লাগে, কিন্তু যেভাবে সে ভালো লাগে। ওকে, নেচার কিপ হিম ওয়ার্ম, বলছে ও প্রকৃতি আমার সন্তানটাকে গরম রাখো। হি মে ক্যাচ কোল্ড, ও তো ঠান্ডা লেগে যেতে পারে, তো শুয়ে আছে না, তাই সূর্যকে বলা হচ্ছে আমার বাচ্চাটাকে তুমি গরম রাখো। কারণ মা বিশ্বাস করতে পারছে না আমার সন্তান মারা গেছে। বাধ্য, কোনো সৈনিক 5 দিন বাড়িতে ফোন করেনি। মা চিন্তিত, স্ত্রী চিন্তিত, সন্তান চিন্তিত, বাবা চিন্তিত। পরিবার সবার আগে চিন্তিত হবে। আমরা যা করি আমরা পরিবারের জন্য করি। পরিবারকে ভালোবাসতে পারলে একটা সমাজকে ভালোবাসতে পারবো, একটা সমাজকে ভালোবাসতে পারলে একটা দেশকে ভালোবাসতে পারবো। 5 দিন পরে একজন এসে দরজায় ঠক ঠক করে করাঘাত করলো, বাইরে একজন বেরোলো, 2 জন সৈনিক দাঁড়িয়ে আছে। ছেলেটি যেই পোশাক পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেই পোশাকটা ধরিয়ে দিয়ে স্যালুট করে বলল, বাঁচাতে পারিনি মা, দুঃখিত, তোমার সন্তান মায়ের আব্রু ঢাকতে গিয়ে প্রাণ ত্যাগ করেছে। ও বোম ব্লাস্ট হয়ে ওর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, দেহটাকে উদ্ধার করতে আমরা পারিনি। ওই মা কি বিশ্বাস করবে ওর সন্তান মারা গেছে? ওর মা প্রতিদিন ওই দরজার দিকে তাকিয়ে থাকবে যে ওর সন্তান হয়তো ফিরে এসে ডাকবে, ও মা দরজা খোলো, ভাত দাও। এই পৃথিবীতে সব থেকে খারাপ দৃশ্য, মা বেঁচে আছে আর মা দেখছে তার ছেলেকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। এর থেকে দুঃখের দৃশ্য আর কিচ্ছু হয় না পৃথিবীতে। বুঝতে পেরেছো? এটা প্রত্যেক সৈনিকের মার জীবনে অধিকাংশ সময় হয়ে থাকে। কবিতাটা ভালো লাগছে? লাগবে। The humming insects do not disturb his rest.
হামিং মানে কি হামি খাওয়া, চুমু খাওয়া না। হামিং মানে গুনগুন করা, গুঞ্জন করা। ওই পোকারাও তাকে বিরক্ত করছে না। আচ্ছা, বিরক্ত কাকে করতে পারে? তোকে আমায় করতে পারে, কারণ আমরা জীবিত। আমাদের কাছে আমাদের মশা যদি কানে হ্যালো আমি তো জানি, তাই না? জানি তো। তো বিরক্ত করছে না, কারণটা কি আমরা পরে বলবো। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় শুয়ে আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত কোথায়? বুকের ওপরে। এখানে গুলিটা লেগেছে। অ্যাট পিস, শান্তিতে শুয়ে আছে। ইন হিজ সাইড, আর ওর পাশে দেয়ার আর টু রেড হোলস, দুটো লাল গর্ত। কেন? দুটো বুলেট উন্ডস আছে। টু রেড হোলস মানে টু বুলেট উন্ডস। সেখানে হাত দিয়ে যে মায়ের জন্য সে মারা গেছে, সে মায়ের কোলে ঢলে পড়েছে। তাহলে একদম শেষে আমরা দেখলাম অ্যাট্রসিটি অফ ওয়ার, যুদ্ধের কি ভয়াবহতা। যুদ্ধ একটা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়। যুদ্ধ একজন স্ত্রীর তার কপালের লাল দাগটাকে মুছে দেয়। যুদ্ধ একটি সন্তানের বাবা ডাকটাকে মুছিয়ে দেয়। যুদ্ধ একটা সমাজে রেসপন্সিবল পুরুষকে হারিয়ে ফেলে। যুদ্ধ কখনো আমাদের ভালো কিছু করতে পারে না। এবার আমরা ওই যে জায়গাটা আমরা বলেছি পড়বো না, এখন পরে পড়বো, সেটা পড়ছি। The poem has 14 lines where the poet explores the inherent futility of war. Futility কথার অর্থ ব্যর্থতা। তিনি যেখানে বুঝতে পেরেছেন যুদ্ধের অন্তর্নিহিত ব্যর্থতা। যুদ্ধ মানে কি? যুদ্ধের ভেতরে কি ব্যর্থতা না? This theme is expressed in the contrasting images of bountiful nature. এখানে bountiful কথার অর্থ প্রচুর বা বিউটিফুলও বলতে পারো। As background and the tragic death of a young soldier in the midst of nature's splendor. প্রকৃতির ওই সুন্দর আভার মানে সুন্দরতার মাঝে যে যুদ্ধের ভয়াবহতা, সেটা আমরা দেখতে পাচ্ছি। দুটো কন্ট্রাস্টিং ইমেজ, বিপরীত। প্রকৃতি কি সুন্দর, তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? যেমন খুব সুন্দর মেকআপ করা মেয়েকে যেমন দেখলে যেমন আমরা ভুল করে ফেলবো। ক্লিয়ার? কবিতাটা ক্লিয়ার হয়েছে? কোথাও কোনো সমস্যা আছে জানাও আমায়।